সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। আপনারা সবাই ক্লাসে প্রবেশ করার চেষ্টা করেন। আমাদের ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। আপনারা সবাই কেমন আছেন? যারা যারা ক্লাসে প্রবেশ করতেছেন সবাই হাজিরা দেন। আমার ঠান্ডা লেগেছে, জ্বর ভাব, সর্দি, কোনো অজুহাত চলবে না। আগে পড়ালেখা, তারপরে সব কিছু। যত সময় এই দেহে প্রাণ আছে তত সময় পড়ালেখা চলবে। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ক্লাস চলবে। আর মাত্র 13 মাস বাকি আছে। সবাই আপনাদের সর্বোচ্চ এক্সট্রিম পর্যায়ের লেখাপড়া শুরু করে দেন। আপনারা পারবেন, অন্য একজন পারলে আপনিও পারবেন। আপনারা সবাই কেমন আছেন সবাই একটু বলেন। আমরা কি আমাদের ক্লাস শুরু করব? পুলিশ আইন, নারী শিশু আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, পর্নোগ্রাফি আইন, বাল্যবিবাহ আইন, যৌতুক নিরোধ আইন, অনেক ধরনের আইনেই পড়ানো হয়েছে। শিশু আইন, এগুলো যেন আপনারা বারবার প্র্যাকটিস করবেন, যেন ছুটে না যায় কোনো ধারা। শিশু আইন 31 ধারা অনুযায়ী শিশুর কোনো অভিযুক্ত শিশুর বিরুদ্ধে একটা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দেয় কে? প্রবেশন কর্মকর্তা, আদালতে দিতে হয়। এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদনটা কতদিনের মধ্যে আদালতে দিতে হয়? কতদিনের মধ্যে? দেখি কে পারেন। এনিওয়ান চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দেখি কে পারেন। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কতদিনের মধ্যে আদালতে দাখিল করতে হবে? অ্যান্সার করেন সবাই। একুশ দিনের ভিতরে। সাবাস শম্ভু দাদা, আপনি চমৎকার অ্যান্সার করেছেন। শুভ্র দাদা 21, এই তো রাজু 21, ইয়েস। এভাবেই আমরা জয় করব। এখন বেশি কথা না, আজকে আমরা সড়ক পরিবহন আইন 2018 পড়ব। আমি কিছু কথা বলবো, শুধু ঠান্ডা মাথায় শোনেন। সড়ক পরিবহন আপনার কাছে আমি পানি করে দেব 2 দিনে। 126টা ধারা 2 দিনে আমি পানি করে দেব। 2 দিন। সড়ক পরিবহন আইন ঠান্ডা মাথায় শোনেন। সাক্ষ্য আইন 1872। এই সাক্ষ্য আইনের কাজ কোথায়? আদালতের ভিতরে। আদালতের 4 দেওয়ালের ভিতরে হয়েছে সাক্ষ্য আইনের কাজ, এর বাইরে না। কিন্তু আর সড়ক পরিবহন আইনের কাজ হচ্ছে রাস্তার উপরে। যত ধরনের রাস্তা আছে এই রাস্তার উপরে সড়ক পরিবহন আইন। না ঘরে, না বাইরে, না বাসে, না ট্রলারে, না লঞ্চে, না আপনার আপনার কোথায়, আপনার বাড়িতে, না আপনার স্কুলে কলেজে, কোথাও না। আপনার বাসর ঘরেও না, কারণ বাসর ঘরে তো আপনি গাড়ি চালাতে পারবেন না। সড়ক পরিবহন হবে, অনেকে বাসর ঘরে গাড়ি চালানোর চেষ্টা করেন।
সড়ক পরিবহন মানে এটা রাস্তার উপরে হবে, সেই রাস্তার উপর দিয়ে গাড়ি চলবে, এইটা নিয়েই সড়ক পরিবহন আইন মূলত বেসিক্যালি। জিনিসটা একটু ধরার চেষ্টা করেন। মানে আমরা সড়ক পরিবহনটা না জানি কি, আমরা ছোট করে ফেলতেছি। এত এত জায়গা, নদী নালা, খাল বিল, জমি, খাস জমি, ঘর বাড়ি, উঠান পুকুর, সব জায়গা বাদ দিয়া শুধু রাস্তার উপরে হবে সড়ক পরিবহন আইন। তাহলে আমরা প্রথমে ভয়টাকে জয় করলাম একটু জায়গার মধ্যে। এখন মনে করেন সড়কের উপরে বিভিন্ন ধরনের গাড়ি চলে, 1 চাক্কার, 2 চাক্কার, 3 চাক্কার, 4 চাক্কার। মনে করেন একটা মোটরসাইকেল আপনি চালাবেন, এই মোটরসাইকেল এটা তো একটা গাড়ি, যানবাহন। এইটা চলার জন্য আপনার কি কি লাগবে বলেন না? গাড়ির কাগজপত্র লাগবে, বেসিকটা বোঝেন কি কি লাগবে। শম্ভু দাদা আপনি জানেন কি কি লাগবে? জানেন না। লাগবে হচ্ছে আপনার প্রথমেই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনি যে গাড়িটা চালাইতেছেন, ড্রাইভিং লাইসেন্স, আপনি যোগ্য কিনা গাড়িটা চালানোর জন্য। তারপর রেজিস্ট্রেশন কার্ড লাগবে, গাড়ির রেজিস্ট্রেশন কার্ড। ফিটনেস, গাড়িটা ঠিক আছে কিনা, গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা, ফিটনেস লাগবে। ট্যাক্স টোকেন লাগবে, আর কি রুট পারমিট লাগবে। তাহলে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, 5টা। একটা হয়েছে মানুষের ড্রাইভিং লাইসেন্স, আর 4টা হয়েছে গাড়ির। এইটা আগে আপনি বোঝেন, তাহলে সড়ক পরিবহন আইন শেষ। কয়টা লাগবে? 5টা। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, কি ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, 5টা। একটা মানুষের ড্রাইভিং লাইসেন্স, আপনার চালকের, আর 4টা হচ্ছে গাড়ির। এই মূলত এই 5টা জিনিস বেশি দরকার। আর বিমার কাগজপত্রতে আমরা যাব না, এই 5টা। এখন গাড়ি তো অনেক, মোটরসাইকেল আছে, মনে করেন সিএনজি আছে, অটোরিকশা আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, লরি আছে, ট্রাক আছে, ডাবল কেবিন আছে, পিক আপ আছে, আছে না? এখন গাড়িটা চালাইলে কি কি ফল্ট হতে পারে, কি কি ফল্ট, সার্জেন্ট আপনার কি কি ফল্ট ধরতে পারে, ফল্ট মানে আপনার কি কি অপরাধ বা ভুল ধরতে পারে, বা কি কি ভুল হতে পারে, এটা আপনারা সবাই জানেন। তারপর আমরা একটা আইনের ভাষায় বোঝার চেষ্টা করি। যেমন আপনি ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে গাড়ি চালাইতে পারবেন, এটা 17 ধারায় বর্ণনা, 73-এ অপরাধ। এবারে কোনখান বাসে যে নির্ধারিত ভাড়া অতিরিক্ত ভাড়া নিতেছে, সার্জেন্ট জরিমানা করতে পারবে, এটা 34 ধারায় অপরাধের বর্ণনা, 80 ধারায় শাস্তি। গাড়ি যেভাবে সরকার নির্ধারিত হারে বানানোর কথা, আপনি তার চেয়ে বডি সংযোগ করলেন, পিছনে আরো কতখানি বাড়াই দিলেন, ইয়েটা পিছনে আরো বাড়াইলেন যাতে বেশি মানুষ নেওয়া যায় বা বেশি মালামাল বহন করা যায়। এই বডি যদি সংযোগ করলেন, এটা 40 ধারায় সংখ্যা, আর 84-তে অপরাধ। এবার আপনি সিগন্যাল অমান্য করলেন, হয় না যে গাড়ির সিগন্যাল অমান্য করলো, কেউ ওভারলোড বহন করলো, কেউ ওভার স্পিডে অর্থাৎ নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গেল, কেউ শব্দ দূষণ করলো, খালি চ্যাও চ্যাও প্যাও প্যাও হর্ন দিতেই আছে, কেউ বায়ু দূষণ, কালো ধোঁয়া ছাড়লো গাড়ি থেকে, অপরাধ। এরপরে কেউ কি করলো, রং পার্কিং, যেখানে পার্কিং নিষেধ সেখানে আপনি গাড়িটা পার্ক করলেন, এবং আপনি হেলমেট ব্যবহার করলেন না,
বা মোটরসাইকেলে জনের বেশি চলাচল করা যাবে না, সেখানে 3 জন চললেন বা 4 জন চললেন। হ্যাঁ, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা যাবে না, মোবাইল কথা বললেন। মদ্যপান করে মোবাইলে গাড়ি চালানো যাবে না, সেটা করলেন। এই হচ্ছে সার্বিক অপরাধ। তাহলে কি কি লাগবে, কি কি ফল্ট হইতে পারে, এই 2টা জিনিস যদি আপনি বোঝেন, সড়ক পরিবহন আইন শেষ। সবাই কি একটু মাথায় ঢুকছে? প্লিজ আমাকে একটু উৎসাহিত করেন। এইটুকু কি মাথায় আসছে? একটু সবাই একটু কমেন্টে বলেন। সড়ক পরিবহনের 1 থেকে 65 পর্যন্ত, এক থেকে 65 পর্যন্ত সকল কিছু সংজ্ঞা বা কি কি অপরাধ হবে বর্ণনা, সংজ্ঞা এবং কি কি অপরাধ কিভাবে কি করতে হবে এটার বর্ণনা। তো 66 থেকে শাস্তি শুরু। মনে করেন এইদিকে যেটা বর্ণনা করছে, যে মনে করেন কেউ বলছে যে ধরেন 4 ধারায় বলছে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। বোঝার চেষ্টা করেন, 66-র আগে যত কিছু সেখানে বলে দিয়েছে এইটা এইভাবে করতে হবে, এইটা এইভাবে করা যাবে না, অর্থাৎ নির্দেশনা দিয়েছে, শাস্তি এখানে না। তেমন 4 ধারায় বলছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না, চালাইলে কি হবে সেটা বলে নাই, এখানে শুধু নির্দেশনা যাবে না। সেইটার শাস্তি আবার 66 ধারায় বলছে যে যদি এই 4 ধারা লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালায় তাহলে তার শাস্তি হবে 66 ধারায়, বুঝবেন। মনে করেন 25 ধারায় বলছে ফিটনেসবিহীন গাড়ি চালানো যাবে না, এইটারই শাস্তি বলছে আবার যাইয়া 75-এ, যে 25 ধারা লঙ্ঘন করে ফিটনেস ছাড়া চালাইলে তার শাস্তি এই 75-এ। তো 1 থেকে 65 এর ভিতর কোনো শাস্তি নাই, 66 থেকে শাস্তি শুরু। এই 66-র আগের যত ধারায় যেগুলা নির্দেশনা দিয়েছে বা মানা করছে, এইগুলারই শাস্তি আবার 66-র পর থেকে। বোঝা যাচ্ছে? 1 থেকে 65 এদিকে নির্দেশনা বা সংজ্ঞা বা কি করা যাবে যাবে না, কোনটা করলে অপরাধ হবে সেই বর্ণনা। 66-র পর থেকে শাস্তি শুরু। তাহলে আমাদের যে 5টা কাগজ লাগবে, 5টা ড্রাইভিং লাইসেন্স, কেউ একজন এখানে কমেন্টে এখন লিখবেন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, এই 5টা কাগজ কোন কোন ধারায় আছে সেইটা জানতে হবে, এবং এই 5টা কাগজ না থাকলে কোন কোন ধারায় শাস্তি হবে, কোন কোন ধারায় মামলা হবে সেইটা জানতে হবে। তাহলে 4 ধারায় আছে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। কি ছাড়া? ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। 6 ধারায় বলছে ড্রাইভিং লাইসেন্স আপনি পাবেন কিভাবে, কে দেবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স? নিশ্চয়ই আপনি ভাও করছেন যে আপনার মনে মনে ভাবতেছেন যে আপনার শ্বশুরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেবে। শ্বশুরে তো ড্রাইভিং লাইসেন্স লই বইয়া আছে, হ্যাঁ বসে আছে না ড্রাইভিং লাইসেন্স। পুষ্পা ভাবতেছে তার শ্বশুরের এটা এত বড়, সে ড্রাইভিং লাইসেন্স দেবে। নো, এই ড্রাইভিং লাইসেন্স আপনার কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। 6 ধারায় বলছে ড্রাইভিং লাইসেন্স কে দেবে,
কিভাবে নবায়ন করা হবে, কিভাবে ঠিকানা পরিবর্তন করা হবে। তো প্রথমে 6 ধারায় আপনাকে আবেদন করতে হবে। কি কি লাগবে? কি একটা কি 1 কপি ছবি লাগবে, আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং নির্ধারিত যে ফর্ম এটা পূরণ করে দিতে হবে। এখন আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স চান তাহলে আপনার বয়স হইতে হবে 18। অপেশাদার মানে কি? ছোটোখাটো, পেশাদার না। আর পেশাদারে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 21। অপেশাদার হচ্ছে 18, বাচ্চা একদম। আর পেশাদার হচ্ছে 21। এই দুইটা এমসিকিউর জন্য মুখস্থ রাখবেন। শম্ভু দাদা আপনি পারেন। তাহলে অপেশাদার 18, পেশাদার 21। ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন কোন শ্রেণী পাস হইতে হবে? 8ম শ্রেণী পাস। 8ম শ্রেণী পাস, 8 পাস, 8ম শ্রেণী পাস। মাথায় ঢুকাই নেন আর যেন না বলেন। শারীরিক মানসিকভাবে যোগ্য হইতে হবে। মানে 100কে দেখে না, এই লোককে কি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবে? হ্যাঁ, অথবা 1 হাত দিয়ে কিছু ধরতে পারে না, 1 হাত অবশ, কি পারবে? এবং মোটরযান চালনায় যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এখন এই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আবেদনের শর্ত। অপেশাদারের ক্ষেত্রে 18, পেশাদারের ক্ষেত্রে 21 বছর লাগবে। 8ম শ্রেণী পাস হইতে হবে, শারীরিক মানসিকভাবে ফিট হইতে হবে এবং ওই যে পরীক্ষাটা হবে ওইটাই উত্তীর্ণ হইতে হবে। শেষ। তাহলে 4 ধারায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। আর 6 ধারায় ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি। 4-6 পারি। এখন 12 ধারায় বলছে যাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হইল এই ব্যক্তি যদি লাইসেন্স যিনি দিছে, যে কর্তৃপক্ষ, সে যদি এরূপ বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে হচ্ছে অসুস্থ, অপ্রকৃতিস্থ, হঠাৎ পাগল হয়ে গেছে বা শারীরিক মানসিকভাবে অক্ষম, তাহলে তার লাইসেন্সটা বাতিল অথবা সাময়িকভাবে স্থগিত করতে পারবে। এই যে 5টা জিনিস আপনারা যে লেখছেন এইটা আপনারা কোথাও নোট করে খাতায় লিখে রাখেন ভাই। আইনে কিন্তু এরকম ডিটেল এইরকম লেখা নাই, প্লিজ। আপনারা ওই যে অনেকে জানতেন না, যে বলে না যে একটা গাড়ি চালাইতে হলে সর্বনিম্ন মানে কোন কাগজগুলো থাকা জরুরি, এই 5টা। এখন প্রথমেই আপনি ঘর থেকে গাড়ি নিয়ে বের হইলেন, হঠাৎ একজনে বলল, এই বেটা তুই গাড়ি লই বের হইছ, তোর এত বড় সাহস, তোর ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু গাড়ি চালানো যাবে না। 4 ধারা। কোন কি ভাই, এটা কোন ধারায় আছে? আরে বেটা 4 ধারায় আছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারবি না তুই। ঠিক আছে, তাহলে কি করা দরকার? আবেদন কর। কয় ধারায় করবো ভাই? 6 ধারায় আবেদন কর। আবেদন তো করছি, ড্রাইভিং লাইসেন্স তো পাইছি। 6 দুগুণে 12। তুই কি আর গাড়ি চালাইতে পারো? কারণ তুই তো এখন অসুস্থ হয়ে গেছো, তুই তো এখন পাগল, তুই তো এখন অযোগ্য শারীরিকভাবে। তাই তোর লাইসেন্স আবার বাতিল করা হবে, সাময়িকভাবে স্থগিত করা হবে। তা 4 ধারায় চালাইতে পারবে না ড্রাইভিং লাইসেন্স ছাড়া। 6 ধারায় আবেদন করলো, 12 ধারায় পাওয়ার পর যদি অসুস্থ হয়, অপ্রকৃতিস্থ হয়, তাহলে বাতিল বা স্থগিত করতে পারবে। একটু বোঝা গেছে? 4, 6, 12 বোঝা গেছে? এই 12 ধারায় যার ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করছে, এই লোকই মনে করো আবার যদি গাড়ি চালায়, 4 ধারায় বলছে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ি চালানো যাবে না। তো যদি চালায় শাস্তি কততে হবে? 66তে।
আবার এই 12 ধারায় যে বলছে অসুস্থ হয়েছে, ড্রাইভিং লাইসেন্স বাতিল করছে, এ যদি আবার চালাকি করে গাড়ি চালায় তার শাস্তি হবে 70 ধারাতে। এটা আমরা সামনে যাব। 4, 6, 12 বোঝা গেছে। 4, 6, 12 এখন কি তোমরা পারো? এখন 13 ধারাতে বলছে এই মোটরযান যে চালক, গাড়ির যে ড্রাইভার নিয়োগের শর্ত। আপনার একটা প্রাইভেট কার আছে অথবা একটা বাস আছে, আপনি ড্রাইভার নিয়োগ করবেন, তাহলে ড্রাইভার নিয়োগের শর্তটা কি আসলে? যাকে আপনি ড্রাইভার হিসেবে নিয়োগ করবেন তার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 1 নাম্বার শর্ত কি থাকতে হবে? ড্রাইভিং লাইসেন্স। আর যদি এমন লোক হয় যে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, তাকে আপনি কোনোভাবেই নিয়োগ করতে পারবেন না। এখন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তাকে নিয়োগ দিতে হবে, শ্রম আইনের নিয়ম অনুযায়ী। এবং এই যে ড্রাইভার যখনই গাড়ি চালাবে তার সঙ্গে তার এই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এইটা 13 ধারায় বলে দিয়েছে। এটা জাস্ট একটা নির্দেশনা। ড্রাইভার নিয়োগের শর্তটা কি? যাকে আপনি ড্রাইভার হিসেবে নিয়োগ করবেন 13 ধারায় অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই লাইসেন্সটা সবসময় তিনি গাড়ি চালানোর সময় নিজে বহন করতে হবে বা গাড়িতে বা সাথে রাখতে হবে। 13 ধারা আমরা পেরে গেলাম। কি সহজ। এবারে 16 ধারায় বলছে, ওই যে 5টার একটা তো 4 ধারা আর একটা 16 ধারা। রেজিস্ট্রেশন কার্ড ছাড়া বা রেজিস্ট্রেশন ছাড়া আপনি রেজিস্ট্রেশন সনদ ব্যতীত কি গাড়ি চালাতে পারবেন না। 16 শাস্তি যদিও 72, সেটা আমরা পরে পড়ব। তাহলে 16তে রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালাইতে পারবেন না। 17তে ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে গাড়ি চালাইতে পারবেন না। ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে গাড়ি চালাইতে পারবেন না। 16তে রেজিস্ট্রেশন ছাড়া পারবেন না। 17তে ভুয়া রেজিস্ট্রেশন দিয়ে গাড়ি চালাইতে পারবেন না। এখন মনে করেন আমরা বিআরটিতে কোনো বিষয়ে আবেদন করলাম, মনে করেন রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করলাম। তাহলে এই যে কয়েকটি ক্ষেত্রে, 4টা ক্ষেত্রে আমাদের যে মোটরযান, সেটা গাড়ি, মোটরসাইকেল হোক, পিকআপ হোক, বাস হোক, এইটা কিন্তু বিআরটি এর কাছে শো করতে হয়, অর্থাৎ নিয়ে দেখাইতে হয়। আপনাকে যে একটা রেজিস্ট্রেশন সনদ দেবে, আপনি এটা মনে করেন মোটরসাইকেলের জন্য রেজিস্ট্রেশন সনদের আবেদন করছেন। এখন আপনাকে যে রেজিস্ট্রেশন সনদ দেবে, আপনার গাড়ি আছে কি আছে না এটা দেখতে হবে না, সেজন্য গাড়িটাকে নিয়ে যাইতে হয়। তো 4টা ক্ষেত্রে 20 ধারাতে বলছে, এটা একটা এমসিকিউ হবে সেই জন্য পড়াচ্ছি। 20 ধারাতে বলছে কখন কখন মোটরযান প্রদর্শন করতে হয়, মানে নিয়ে একদম দেখাইতে হয় যে এই যে আমার গাড়ি, এই গাড়িটার জন্যই আমি কি করি, এই গাড়িটার জন্য আমি রেজিস্ট্রেশনের আবেদন করছি। উনি গাড়িটা দেখা তারপর রেজিস্ট্রেশন সনদ দেবে। এই যে আমার গাড়ি, এই গাড়িতে আমি চড়ি, এই গাড়িতে আমার পিছনে থাকে একজন নারী, আর এই গাড়ি দিয়েই আমি বঙ্গা যাইতে পারি। যারা মোটরসাইকেল আছেন তাদের জন্য এই ছন্দ। এখন
20 ধারাতে বলছে 4টা ক্ষেত্রে আপনার মোটরযানটাকে শো করতে হয় কর্তৃপক্ষের সামনে। তাহলে একটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময়, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশনের সনদের যে মালিকানা যখন পরিবর্তন করবেন তখন। আপনি গাড়িটা বেচছেন আর মালিকানা তার নামে নেবে, তখন কিন্তু গাড়ি শো করতে হয়। এবং কখনো যদি এই গাড়ির কারিগরি পরিবর্তন বা বডি পার্টস চেঞ্জ করা বা বডি সংযোগ করা লাগে, তখনও কিন্তু এই গাড়িটা শো করতে হবে। এবং ফিটনেস সনদ গ্রহণের সময়ও এই গাড়িটা শো করতে হবে। তাহলে 20 ধারাটা মুখস্থ রাখবেন। কোন কোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সামনে মোটরযান প্রদর্শন বা শো করতে হয়। আপনি রেজিস্ট্রেশন কার্ড পাইতে হলে গাড়ি শো করতে হবে, ফিটনেস সনদ পাইতে হলেও গাড়ি শো করতে হবে, আর মালিকানা পরিবর্তনের সময় শো করতে হবে। আর গাড়ির যদি অভ্যন্তরীণ বা কারিগরি চেঞ্জ করেন, বডি পার্টস চেঞ্জ করেন, তখনও শো করতে হবে। 20 ধারাতে সবাই হাইলাইট করে রাখেন। আমরা কি করব, এটা আমরা আপনারা মুখস্থ করে নেবেন। তাহলে 20 ধারা আমরা পারি। এখন এবার 25 ফিটনেস। আমরা যে 5টা পড়ছি, আমি যে কমেন্টে লেখা আছে দেখেন তো। ড্রাইভিং লাইসেন্স পাইছি 4-এ, 16তে রেজিস্ট্রেশন পাইছি, এবার 25-এ ফিটনেস। 25 লিখতে প, আর ফিটনেসেও প এর মতো শোনায়, তাই 25-এ ফিটনেস। ফিটনেস সনদ ছাড়া গাড়ি চালানো যাবে না। তাহলে ফিটনেসের পর কি, ট্যাক্স টোকেন। 25-এর পর কত, 26, তাই 26-এ ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি চালানো যাবে না। আর সবশেষে একটা থাকে কি, রুট পারমিট। 28 ধারায় বলছে রোড পারমিট ছাড়া গাড়ি চালানো যাবে না। তাহলে 4-এ ড্রাইভিং লাইসেন্স, 16তে রেজিস্ট্রেশন, 25-এ ফিটনেস, 26-এ ট্যাক্স টোকেন, 28-এ রুট পারমিট। যুবরাজ দাদা আপনি ধারাগুলো লেখেন শুধু 4, 16, 25, 26, 28। শর্ট ফর্ম কি, ড্রাইভিং লাইসেন্সকে বলে ডিএল। রেজিস্ট্রেশনকে বলে আরসি, রেজিস্ট্রেশন কার্ড। আর রেজিস্ট্রেশন সিতে কার্ড, শিখে রাখেন। ট্যাক্স টোকেনকে বলে টিটি, ডাবল টি, ট্যাক্স টোকেন। ফিটনেসকে বলে এফসি, ফিটনেস সার্টিফিকেট। এফে ফিটনেস, সিতে সার্টিফিকেট। রোড পারমিটকে বলে আরপি, আরে রোড, পিতে পারমিট। মনে থাকবে, সার্জেন্টরা যখন মামলা লেখে না, ওই যে মামলা দেয় না গাড়ির নামে, ওই কিন্তু এইরকম ডিএল না পাই, ড্রাইভিং লাইসেন্স না পাইলে ডিএল, ডি লেখা হাইপেন, ওই যে ওটা কি বলে, অবলিক, ডি অবলিক এল, কমা, ধরেন রেজিস্ট্রেশন আরসি, রুট পারমিট আরপি, ট্যাক্স টোকেন ডাবল টিটি, ফিটনেস এফসি। বোঝা গেছে? তাহলে 4, 16, 25, 26, 28 এই 5টা ধারা হচ্ছে সড়ক পরিবহন আইনের প্রাণকেন্দ্র। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন, আর কি রুট পারমিট। 4 ধারা, 4, 16, 25, 26, 28 5টা। শম্ভু দাদা ক্লাসটা কি বোঝা যাচ্ছে? একটু আয়ত্তে আসতেছে? রাজু আপনি বলেন তো, মানে কিছুটা আয়ত্ত আসতেছে?
সুব্রত দাদা, আপনাকে বুঝতে পারতেছেন কি হচ্ছে এখানে? আপনি শুধু স্টিল রোডের উপরে, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকেন, কোথাও যাবেন না। রাস্তার উপরে দাঁড়াইয়ে আপনি জাস্ট চিন্তা করেন আপনি একজন সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর। কারণ সড়ক পরিবহনে আইনে মামলা দিতে হলে সর্বনিম্ন সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর, এর নিচে কেউ পারবে না। তাহলে মনে করেন আপনি একজন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, রাস্তায় দাঁড়াইছেন, বিভিন্ন গাড়ি চলতেছে, আপনার মনে মনে সামারি করার ধান্দা, আপনি একটা মোটরসাইকেলকে থামাবেন, তারপরে ওই কাজটা করবেন। তাহলে আপনার মোটরসাইকেলের কাছে কি কি জিনিস থাকতে হবে? কমপক্ষে 5টা জিনিস। ড্রাইভিং লাইসেন্স 4, 16তে রেজিস্ট্রেশন, 25-এ ফিটনেস, 26-এ ট্যাক্স টোকেন, 28-এ রুট পারমিট। এই 5টা জিনিস থাকতে হবে। আর একটা থাকতে হবে হেলমেট, সেটা আমরা 49 ধারায় পড়ব। এই রোডে বসে আপনি কল্পনা করেন। এইবারে 34 ধারাটা আমরা একটু দেখব। আমরা কিন্তু শুধুমাত্র গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়তেছি। গণপরিবহনে আসন সংখ্যা ও ভাড়া নির্ধারণ। সরকার একটা কি দেবে? একটা ভাড়ার চার্ট তৈরি করে দেবে যে এই গাড়িতে এই জায়গা থেকে এই জায়গা এত টাকা ভাড়া, এই গাড়িতে এতটা সিট, এত কয়জন উঠতে পারবে। 34 ধারায় বলছে সরকার কর্তৃক নির্ধারিত যে আসন সংখ্যা, তার চেয়ে বেশি যাত্রী গাড়িতে বহন করা যাবে না, এবং নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার বেশি নেওয়া যাবে না। 34 ধারা। আর যদি এটা করে, এটা অমান্য করে, তাহলে তার শাস্তি হবে 80 ধারায়, সেটা আমরা পড়ব। তাহলে 34টা শিখে রাখেন। আপনি একটা লোকাল বাসে উঠলেন, লোকাল বাসে আপনারা জানেন খুবই প্রচণ্ড ভিড় থাকে, সিটে তো বসছে, তারপর সিট এমার্জেন্সি সিট বানানো হয় মাঝখানে, 2 সিটের মাঝখানে, তারপর লোক দাঁড়াইয়ে যায়, কোথাও তিল ধারণের ঠাঁই নাই। তারপরও এই হেল্পারের বাচ্চা কি বলবে, এই আসেন, সিট আছে, সিট আছে। আসলে আপনি ভিতরে দাঁড়ানোর জায়গাও নাই, তারপরে তারা বলে কি সিট আছে। তাহলে এই দৃশ্যটা যখন এরপরে আপনি দেখবেন, সরাসরি সড়ক পরিবহনের 34 ধারাটা মনে করবেন। এই যে 34 ধারা অনুযায়ী অপরাধ করতেছে, যার শাস্তি 80 ধারায় হবে। বোঝা গেছে? তাহলে গণপরিবহনে যে কয়টা আসন থাকবে গাড়িতে, সেই কয়জন যাত্রী নিতে হবে, এবং যে ভাড়া নির্ধারণ করা থাকবে সেই ভাড়া নিতে হবে। সড়ক পরিবহনের 34 ধারা। এখন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা, হাইওয়ের পাশে উভয় পাশে 10 মিটার করে, প্রতিটা হাইওয়ের 2 পাশেই, এই পাশেও 10 মিটার, ওই পাশেও 10 মিটার করে, এই 2 পাশে 10 মিটারের মধ্যে কোনো অবৈধ স্থাপনা তৈরি করা যাবে না। এই 37 ধারাটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই মুখস্থ রাখবেন। আমরা যখন পিআরবি 550 পড়ছিলাম, রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র, রেল লাইনের 2 পাশে 10 ফুট করে, এ পাশেও 10 ফুট, এই পাশেও 10 ফুট করে রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র। এই 10 ফুট 10 ফুট 2 পাশে মোট 20 ফুটের মধ্যে যত কিছু হবে সব রেলওয়ে পুলিশের আওতায়। আর এইখানে আমরা দেখব, এখানে 10 ফুট না, এখানে হচ্ছে 10 মিটার। 37 ধারা, সড়ক পরিবহন আইনের 37 ধারা,
হাইওয়ের মহাসড়কের দুই পাশে, এপাশেও 10 ফুট, ওপাশেও 10 মিটার, এপাশেও 10 মিটার, এই 10 মিটারের মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এখন যদি থাকে কি হবে? যদি থাকে তাহলে কি, এই যে পুলিশ অথবা সরকার কর্তৃক নিয়োজিত কোনো কর্তৃপক্ষ অথবা আরএসডি, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, সড়ক ও জনক অধিদপ্তরের যারা অফিসার আছে, এরা কি করবে? এই তাৎক্ষণিকভাবে এইটা অপসারণ করতে পারবে। যে কোনো মহাসড়কের উভয় পাশে 10 মিটারের মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে, সেটা সড়ক পরিবহন আইনের 37 ধারা অনুযায়ী পুলিশ অথবা কোনো কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ অধিদপ্তরের এরা কি করতে পারবে? তাৎক্ষণিকভাবে এইটা উচ্ছেদ করে অপসারণ করতে পারবে। 37 ধারা কি আমরা পারি? আর 40 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা। 40 ধারাটা মনে রাখবেন যে কোনো মোটরযানের নির্মাণ, সরঞ্জাম বিন্যাস ও রক্ষণাবেক্ষণ, প্রতিটা গাড়ি যে কোম্পানিগুলো তৈরি করে, এরা সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে, এস্টিমেট নিয়ে, সেই অনুযায়ী একটা বডি তৈরি করে নির্ধারিত পরিমাণ, বড় ছোট। আপনি সেই গাড়ি কিনে এনে বা আপনি ইচ্ছা মতো সেটার গাড়ি একটা বড় একটা সাইজ দিতে পারবেন না। আপনি যদি গাড়িতে বডি সংযোগ করেন বা নিজে নিজে চালাকি করে নির্মাণ করেন সরকারি নির্দেশনা ব্যতি রেখে, এইটা করা যাবে না 40 ধারায়। 40 ধারায় করলে অপরাধ হবে, শাস্তি হবে 84 ধারায়। তাহলে গাড়ি ইচ্ছামতো নির্মাণ, সরঞ্জাম বা বিন্যাস করা যাবে না, বডি সংযোগ করা যাবে না। তাহলে কি কি করা যাবে করা যাবে না আমরা পাইলাম। এর লাস্টে আমরা এখন করব 42 থেকে 49, এর ভিতরে আমরা পড়ব 42-এ যদি আমরা ঢাকা শহর বা বিভিন্ন শহরমুখী বরিশাল পোর্ট রোড যে রাস্তার উপরে বাজার বসে, তা কি অপরাধ? দাদা ওটা তো মহাসড়ক না, এখানে বলছে স্পেসিফিক মহাসড়ক, হাইওয়ে যেটা। যদিও ওইসব যে রাস্তায় বাজার বসে, ফুটপাথ, এগুলো সব অবৈধ, এগুলো ম্যাজিস্ট্রেট চাইলেই উচ্ছেদ করতে পারে। কিন্তু জনস্বার্থের খাতিরে শহরে আপনার অত্যাধিক মানুষের চাপ, লিমিটেড জায়গা, অতিরিক্ত মানুষের চাপ, সেই জন্য হিমশিম খাওয়া লাগে। পর্যাপ্ত পরিমাণে বাজারের জন্য সরকারিভাবে বরাদ্দ জায়গা নাই, টোল ঘর কম, এই জন্য ওই সবাই জানে অপরাধ, তারপরে ওটা চলতেছে। কিন্তু 37 ধারা আপনি অ্যাপ্লাই করবেন মহাসড়কের ক্ষেত্রে, ছোটখাটো রাস্তায় না। রাজু, আপনি আশা করি বুঝতে পারছেন। এখন 42 ধারায় ট্রাফিক সাইন যদি কেউ অমান্য করে, শহর এলাকায় ওই যে রোড লাইট থাকে না, ট্রাফিকের যে থাকে, ট্রাফিক সাইন সংকেতমূলক যে লাইট, একটা লাল বাতি থাকে, ওই যে একটা খাম্বায় একটা লাল বাতি থাকে, একটা হলুদ বাতি থাকে, আর একটা কি সবুজ বাতি থাকে। লাল বাতি মানে কি? থেমে যেতে হবে, যাবে না।
এই তিনটা বাতি সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে? লাল বাতি জ্বললে থামতে হবে, সবুজ বাতি জ্বললে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে আপনি যাইতে পারবেন, আর হলুদ বাতি আপনার যে গাড়ির যে লাইনের পিছনে দাঁড়াইতে হবে। এখন এই যে তিনটা বাতি, এই যে ট্রাফিক যে সাইন সংকেত, ট্রাফিক সাইন অমান্য যদি কেউ করে তাহলে তার অপরাধ 42 ধারায় শাস্তি ওই যে 66 পরে। তো ট্রাফিক সাইন সংকেত অমান্য করলে অপরাধ 42। এবার ওভারলোড নিলে 43, ওভারলোড এক্সেল ওজন, ওভারলোড নিলে 43, ওভার স্পিডে 44। সাইন সংকেত 42, ওভারলোড 43, ওভার স্পিড 44। এবার যদি অতিরিক্ত হর্ন বাজান 45, আর যদি কালো ধোঁয়া ছাড়েন 46, আর রং পার্কিং করলে 47। বোঝা গেছে? সাইন সংকেত 42, ওভারলোড 43, ওভার স্পিড 44, আর কি আছে? হর্ন বাজাইলে 45, কালো ধোয়া 46, রং পার্কিং 47। আর হেলমেট না পরলে 49। বোঝার চেষ্টা করেন। ট্রাফিক সাইন সংকেত না মানলে 42 ধারা অপরাধ, ওভারলোড নিলে 43, ওভার স্পিড করলে 44, বেশি হর্ন বাজাইলে শব্দ দূষণ করলে শব্দ দূষণ 45, বায়ু দূষণ 46, রং পার্কিং 47, হেলমেট না দিয়ে গাড়ি চালালে 49। ট্রাফিক সাইন সংকেত অমান্য করলে 42, ওভারলোড নিলে 43, ওভার স্পিডে 44, শব্দ দূষণ করলে 45, বায়ু দূষণ করলে 46, রং পার্কিং 47, হেলমেট ছাড়া গাড়ি চালাইলে 49। বোঝা যাচ্ছে? এই ধারাগুলাই শুধু বলে দিয়েছে এইটা করা যাবে না, করলে অপরাধ হবে। তো শাস্তি কয় টাকা হবে কোন ধারায় সেটা আমরা সামনে। তাহলে 49, মনে করেন 1 থেকে 50টা ধারা আমাদের শেষ। কি পড়লাম বলেন? এর মধ্যে শেষ 1 থেকে 50। কি মজা! সবাই বলেন তো 1 থেকে 50 গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনি বুঝতে পারতেছেন কিনা? সবাই কমেন্টে লেখেন। কমেন্ট করেন না কেন? আপনারা কি বুঝতে পারতেছেন না?
একটা লিখিত প্রশ্ন আসার মতো একটা ধারা হচ্ছে ৬২ ধারা। এই ৬২ ধারাটা সবাই মুখস্থ রাখবেন। সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা। একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, এখন এখানে যে গাড়িটা চালাইছে তার কি দায়িত্ব, মনে করেন গাড়ির যে হেল্পার ছিল তার কি দায়িত্ব, যে কন্ট্রাক্টর ছিল তার কি দায়িত্ব। বাষট্টি ধারাটা মুখস্থ রাখবেন, 2টা পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ রাখবেন। কোনো মোটরযান যদি সড়ক দুর্ঘটনায় কবলিত হয় বা যদি সড়ক দুর্ঘটনা হয়, তাহলে তার যে চালক, কন্ট্রাক্টর বা তাদের প্রতিনিধি, এরা কি করবে, এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে 3টা জায়গায় খবর দেবে। 3টা রোমান সংখ্যা আকার এমসিকিউ হবে। প্রথমে হচ্ছে নিকটস্থ থানা, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল। থানা, ফায়ার সার্ভিস, হাসপাতাল। মনে করেন একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের যে চালক, ও তো চায় নাই অ্যাক্সিডেন্ট করতে, ভুলবশত হয়ে গেছে, চালক যদি সেও যদি আহত হয়ে যায়, তাহলে যে কন্ট্রাক্টর আছে বা হেল্পার আছে, একটা বাস অ্যাক্সিডেন্ট হইলে 3 জায়গায় খবর দিতে হবে। প্রথমে থানায় ফোন করতে হবে, ফায়ার সার্ভিসে খবর দিতে হবে, আর কি, আর কোথায়, হাসপাতালে খবর দিতে হবে। থানায়, ফায়ার সার্ভিসে, হাসপাতালে। এই সুব্রতা দাই 3টা অপশন লেখেন, দ্রুত লেখেন, কমেন্টে লেখেন, আপনি ভুলে যাবেন না লিখলে। তাহলে সড়ক দুর্ঘটনায় যদি কোনো মোটরযান সড়ক দুর্ঘটনা হয়, তাহলে এখানের যে চালক, কন্ট্রাক্টর বা হেল্পার যারা থাকবে তারা সর্বপ্রথম 3টা জায়গায় খবর দেবে। থানায়, ফায়ার সার্ভিসে এবং হাসপাতালে খবর দেবে, এবং আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাইতে হবে। ৬২(1) 3 জায়গায় খবর দেবে, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাইতে হবে। আর 2তে বলছে বাংলাদেশ পুলিশ একটা সারা দেশব্যাপী টোল ফ্রি একটা টেলিফোন নাম্বার রাখবে, যেটা 999, যেটা একটা টোল ফ্রি, মানে যাতে টাকা লাগবে না কল দিতে, টোল ফ্রি টেলিফোন নাম্বার রাখবে, যাতে এই ধরনের দুর্ঘটনা ঘটলে যেন কি সাথে সাথে তাৎক্ষণিক সহায়তা, কল দিয়ে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারে। তাহলে ৬২তে কি বলছে, সড়ক দুর্ঘটনা হইলে কি করণীয়। সড়ক দুর্ঘটনায় কি আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা কি হবে ৬২তে? 2টা পয়েন্ট। একটাই হচ্ছে যদি কোনো সড়ক দুর্ঘটনা হয়, তাহলে চালক বা ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর যারা আছে, সাথে সাথে নিকটস্থ থানা, ফায়ার সার্ভিস, হাসপাতালে খবর দিবে এবং আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাবে। সহজ। আর 2তে বলছে বাংলাদেশ পুলিশের একটা টোল ফ্রি নাম্বার থাকতে হবে, 999, যেটা টোল ফ্রি নাম্বার থাকতে হবে। দেশব্যাপী সারা দেশব্যাপী একটা টোল ফ্রি নাম্বার চালু করবে, যাতে এই ধরনের ইনসিডেন্টে কি পুলিশের কি দ্রুত তাৎক্ষণিক সহায়তা চাইতে পারে, সেজন্য কল দিয়ে যেন এই দ্রুত সহায়তা চাইতে পারে। সেজন্য বাংলাদেশ পুলিশ একটা টোল ফ্রি নাম্বার সারা দেশব্যাপী চালু করবে বা প্রবর্তন করবে, এটা 999। তাহলে ৬২(1)(2) বইতে দেখবেন, বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনি যে গাড়িগুলো আটক করবেন, আচ্ছা মোটরসাইকেল আটক করে না, কাগজপত্র নাই, অন টেস্ট, গাড়িটা আটক করে কোথায় রাখে, যেখানে রাখা হয় সেইখানে বলা হয় ডাম্পিং ইয়ার্ড। ৬৫তে বলছে কি কর্তৃপক্ষ বা পুলিশ বাহিনী কোথায় কি করবে,
আটককৃত মোটরযান ডাম্পিং ইয়ার্ডে রাখবে। এই ডাম্পিং ইয়ার্ড প্রতিষ্ঠা করতে হবে। এটা থানা অথবা ট্রাফিকের আন্ডারে থাকবে 65 ধারায়। তাহলে 1 থেকে 65 কি আপনারা পারেন গুরুত্বপূর্ণ ধারাগুলা? তাহলে 1 থেকে 65 কোন কোন ধারা পড়লাম মনে আছে আপনাদের? 4, 6, 12, 16, 17, 25, 26, 28। তারপরে আর কত পড়ছিলাম? 34, 37, এবার কি 40, এরপরে 42, 43, 44, 45, 46, 47, 49 আর 62, 65। এই ধারাগুলো আমরা পড়ছি। তাহলে এবার আমরা এত সময় তো পড়ছি, এইটা করা যাবে না, এটা করলে কি হবে সেই শাস্তি জানবো। প্রথমে কত ধারা পড়ছি? 4 ধারা পড়ছিলাম। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না, চালাইলে 66, 4-এর শাস্তি 66, 4 = 66। এবার 12 ধারা, যদি যার লাইসেন্স বাতিল হয়েছে সে যদি আবার গাড়ি চালায় তার শাস্তি হবে কত? 70 ধারা, 12 = 70। এবার 16 ধারা রেজিস্ট্রেশন ছাড়া চালান যাবে না। 16তে বলছে চালাইলে 72, 16 = 72, 16 শাস্তি হবে 72। 17 ধারা ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দিয়ে যদি কেউ গাড়ি চালায় তাই 17 = 73, 16তে 72, 17তে 73। এবার 25 ফিটনেস, 25 = 75, 3, 25, 75। তো 25-এ ফিটনেস ছাড়া গাড়ি চালাইলে 75। 25 যদি 75 হয় তাহলে 26 কত হবে বলেন তো? পঁচিশ ধারার শাস্তি 75 ধারা হইলে 26 ধারার শাস্তি 76 ধারা হবে। তাহলে 25-এ 75, 26-এ 76 আর কত? 28, 28-এ 77। 28-এ কি? রুট পারমিট, 28-এ 77। এরপর আমাদের ছিল কত? 34 ধারা। ওই যে নির্ধারিত আসন সংখ্যা, যে কয়টা আসন ওই কয়জন যাত্রী, যে কয় টাকা ভাড়া নির্ধারণ ওই কয় টাকা ভাড়া নিতে হবে, এইটা অমান্য করলে 34 = 80, 80 ধারায় শাস্তি। আর হচ্ছে আপনার এই যে অবৈধ স্থাপনা 37, মহাসড়কের উভয় পাশে 10 মিটারের মধ্যে যে অবৈধ স্থাপনা, এটা করলে 37 = 82, 34-এ 80, 37-এ 82। আর এরপর ছিল আমাদের 40 ধারা গাড়ি বডি সংযোগ, বা আপনি বডি যদি বাড়ান বা সরঞ্জাম বা কারিগরি পরিবর্তন করেন ইচ্ছা মতো, তাহলে 40, 84, 40 ধারার শাস্তি হবে 84। এইবার আমাদের সেই যে 42 থেকে শুরু সাইন সংকেত, 42 ধারা ট্রাফিক সাইন সংকেত অমান্য করলে 42-এর শাস্তি 85, 43-এর শাস্তি 86, 44-এর শাস্তি 87, 45-এর শাস্তি 88, আর কত? 46-এর শাস্তি 89, আর 47 হচ্ছে 90, আর 49 হচ্ছে 92। তাহলে 42 থেকে সিরিয়াল আছে একটা শুধু ধরুন, 42 = 85।
তারপর 43-এ 86, 44-এ 87, 45-এ 88, 46-এ 89, 47-এ 90, 49-এ 92। এই 92-তে গিয়ে আমাদের এইটা শেষ। আর যে 62 ধারা পড়ছিলাম, সড়ক দুর্ঘটনা হইলে এরা থানা, ফায়ার সার্ভিস, হাসপাতাল এবং আহতদের যদি হাসপাতালে না নেয় তাহলে তার শাস্তি 95। 62 = 95। আজকে এই 95 পর্যন্ত আমরা পড়ব। এখন আবার আমরা রিভিশন দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে 4 ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। নির্দেশনা 4, শাস্তি 66। আপনারা এই মুহূর্তে যারা ক্লাসে আছেন প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখতে থাকেন 4 = 66। এবারে 12 ধারায় যার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে তারপরে যদি সে গাড়ি চালায় 12 = 70। 70 ধারা অপরাধ। সার্জেন্ট মামলা দেবে কত ধারায়? 70। এবার 16 = 72। 16-তে রেজিস্ট্রেশন ছাড়া চালানো যাবে না, যদি চালায় 16 = 72 ধারায় অপরাধ। 17-তে ভুয়া রেজিস্ট্রেশন নিয়ে যদি কেউ গাড়ি চালায় তা 16-তে যদি 72 হয়, 16-র পরে 17, 72-এর পরে 73, 17 = 73। এবারে 25 ফিটনেস ছাড়া যদি কেউ গাড়ি চালায় 25, 3, 25, 75। 25 = 75। সবাই কমেন্ট সেকশনে লেখেন, লিখতে থাকেন, শেষে একবারে পোস্ট করবেন কমা দিয়ে। 25 = 75। 25-এর পরে 26, 25-এ 75 হলে 26-এ 76, 26-এর পরে 28 রুট পারমিট, 28-এর শাস্তি 77। 25, 26, 28, 75। রাজু সবগুলো একবারে লিখতে হবে, কমা দিয়ে কমেন্টে লিখতে থাকো, লাস্টে কমেন্টটা সেন্ড করবা। তাহলে 25, 75, 26, 76, 28, 77। 34 অতিরিক্ত ভাড়া এবং অতিরিক্ত যাত্রী উঠালে 34 = 80। 37 = 82, 10 মিটারের মধ্যে অবৈধ স্থাপন করলে। 34, 80, 37, 82। এবার যদি আপনি গাড়িতে বডি সংযোগ করেন বা কারিগরি পরিবর্তন করেন, ইচ্ছামতো গাড়ির বডিকে বড় করেন, চেঞ্জ করেন, তাহলে 40 = 84। 40 ধারা অপরাধ, শাস্তি 84। এবার 42 থেকে 49 একটা সিরিয়াল, শাস্তিগুলোও একটা সিরিয়াল। 42-এ সাইন সংকেত এভাবে মনে রাখবেন। 42-এ সাইন সংকেত অমান্য, 43-এ ওভারলোড, 44-এ ওভার স্পিড, 45-এ শব্দ দূষণ, 46-এ বায়ু দূষণ, 47-এ রং পার্কিং, 49-এ হেলমেট ব্যতীত গাড়ি চালানো। তাই 42-এ 85, 43-এ 86, 44-এ 87, 45-এ 88, 46-এ 89, 47-এ 90, 49-এ 92। আর 62-তে সড়ক দুর্ঘটনা হইলে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাইতে হবে এবং এই দুর্ঘটনার খবর নিকটস্থ থানা, ফায়ার সার্ভিস এবং হাসপাতালে অবহিত করতে হবে। 62-2-তে বাংলাদেশ পুলিশ একটা টোল ফ্রি নাম্বার চালু করে দিবে, যেটাতে কল দিয়ে কোনো টাকা ছাড়াই অর্থাৎ কল দিলে টাকা কাটবে না, যাতে এই দুর্ঘটনার খবর জানানো যায়, তাৎক্ষণিক সহায়তা চাইতে পারে। তাই যদি এই আহতদের হাসপাতালে না নেয় গাড়ির চালক বা
হেল্পার বা কন্ট্রাক্টর অথবা নিকটস্থ থানা, ফায়ার সার্ভিস, হাসপাতালকে যদি না জানায় তার শাস্তি ৬২ = ৯৫। এই ৯৫ পর্যন্ত আমাদের শেষ। আর একটা মজার ধারা সড়ক পরিবহনে ৪৯, এখানে বলছে মোটরযান চালনার সাধারণ যে নিয়মাবলী। আমি শুধু একটা পয়েন্ট বলছি যে হেলমেট ছাড়া যদি গাড়ি চালায় তার অপরাধ ৪৯, শাস্তি ৯২-তে। তবে এখানে শুধু হেলমেটের কথা বলা হয় না, আরো বলা হয়েছে যেমন আপনি গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে পারবেন না, আপনার সিট বেল্ট বাঁধতে হবে। তারপরে আর কি কি আছে, মাদকাসক্ত হয়ে গাড়ি চালাইতে পারবেন না, ঠিক আছে। একমুখী লেনের বিপরীত পাশ থেকে গাড়ি চালাইতে পারবেন না। হুট করে অর্থাৎ ছোট রাস্তা দিয়ে হুট করে মহাসড়কে উঠে যাইতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট যে পলিসি আছে যেগুলো, ওইগুলো ফলো করতে হবে। আস্তে আস্তে হর্ন দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। এরকম বিভিন্ন কিছু এই ৪৯ ধারায় আমাদের যেটা গাড়ি চালানোর ক্ষেত্রে ছোটখাটো মানতে হয় সেগুলা এই ৪৯ ধারায় আছে। আমাদের গাড়ি চালকদের যারা ড্রাইভিং লাইসেন্স পায় বিআরটিএ থেকে, বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, আরএইচডি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। এখন এই যে ড্রাইভিং লাইসেন্স যাদের দেওয়া হয় এদের প্রত্যেকের অনুকূলে ১২টা পয়েন্ট বরাদ্দ করে। ১২ পয়েন্ট, প্রত্যেকের ১২টা পয়েন্ট থাকবে। সড়ক পরিবহনে ১১ ধারায় বলছে। এবং কিছু কাজ আছে, এই কাজগুলো যদি এক একটা মানা করা হয়েছে, এটা যদি করেন আপনার এক পয়েন্ট কাটা যাবে। আপনার যদি একসময় কাটতে কাটতে ১২ পয়েন্ট কাটা যায় তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। তাহলে ১১-তে ১২, ১১ ধারায় ১২টা পয়েন্টের। শুধু এতটুকু জেনে রাখেন যে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে কি ১২টা পয়েন্ট বরাদ্দ থাকবে। তো এই যে সবাই যেরকম কমেন্টে লিখছেন এইভাবে একটু খাতায় একটু নোট করে নিয়েন ভাই প্লিজ। ৪৬৬, ১২৭০, ১৬৭২, ১৭৭৩, ২৫৭৫, ২৬৭৭, ২৮৭৭, ৩৪৮০, ৩৭৮২, ৪০৮৪, ৪২, ৮৫, ৪৩, ৮৬, ৪৪, ৮৭, ৪৫, ৮৮ কি ৪৬, ৮৯, ৪৭, ৯০, ৪৯, ৯২, ৬২, ৯৫। তাহলে আমাদের একটা গাড়ি চালাতে হলে সড়কে 5টা জিনিস থাকতে হবে। প্রথমে আমাদের ড্রাইভিং লাইসেন্স, এটা কত ধারায় আছে? 4, শাস্তি ৬৬। এবার আমাদের কি রেজিস্ট্রেশন 16, শাস্তি 72। 4, 16 আর কত আছে 25, ফিটনেস থাকতে হবে 25 = 75। 26 কি ট্যাক্স টোকেন থাকতে হবে 26 = 77। আর কি 28 রুট পারমিট থাকতে হবে 28 = 77। এই কয়টা আমরা যেভাবে হোক খাতায় নোট করে লিখে রাখি। এই হচ্ছে সড়ক পরিবহনের 1 থেকে 95। যারা জীবনে প্রথম সড়ক পরিবহন পড়তেছেন, এত ইজি করে কোনো স্যার আমার মনে হয় না যে পড়াবে। তারপর আমি গুরুত্বপূর্ণ ধারাগুলো হিট করলাম, যেটুকু পড়াইছে এইটুকু পড়লেই হবে। সো আপনি এইটা 2-3 বার অন্তত চর্চা করবেন আগামী দিন। আগামী ক্লাসে আগে এই 95 পর্যন্ত আমি ঠিক যেভাবে বললাম এইটা এখন খাতায় নোটে লিখে রাখবেন। এটা কিন্তু মনে থাকবে না যদি না লেখেন, লিখে রাখবেন। এবং আগামী ক্লাসে আগে 2-3 বার এটা আমি কিন্তু কালকে হঠাৎ জিজ্ঞেস করব, যদি রুট পারমিট না থাকে তাহলে সার্জেন্ট কত ধারায় মামলা দেবে।
এটা কিন্তু তৎক্ষণাৎ আপনার অ্যান্সার করতে হবে। রুট পারমিট ব্যতীত বা অথবা ট্যাক্স টোকেন ব্যতীত যদি কেউ গাড়ি চালায়, তাহলে চালকের বিরুদ্ধে বা এই সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর কত ধারায় মামলা দেবে? ট্যাক্স টোকেনে ৭৭। তো এটা আপনারা দেখবেন। অনেকে শর্ট সাজেশন নামে একটা শব্দ উচ্চারণ করতেছেন, পরীক্ষা এসে গেছে। আমি কোনো শর্ট সাজেশন দিতে পারি না, আমার এত দক্ষতা বুদ্ধিমত্তা নাই। শর্ট সাজেশন বলতে পৃথিবীতে আসলে কিছু হয় না। প্রত্যেকটা আইনের যতগুলো ধারা আছে আমি কিন্তু সব ধারা পড়াই নাই, খুব বেছে বেছে গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়াইছি। তাহলে আমি যে ধারাগুলো পড়াইছি শুধু ওই ধারাগুলোর কয়টা পড়বেন, ওইটাই শর্ট সাজেশন। আমার সমস্ত ক্লাস এই পেজে থাকে, পেজে না থাকলে ইউটিউব চ্যানেলে আছে, আপনার জন্য সব কিছু রাখা আছে। আপনি যে যে ধারা পড়াইছি এই ধারাগুলো পড়বেন, এইটাই শর্ট সাজেশন। এবং গাইডে যত এমসিকিউ আছে, যত প্রশ্ন আছে, সেইগুলো সব পড়বেন। ফেসবুকে ঢুকলেন, কোনো স্যারের ক্লাস হচ্ছে, ক্লাস করবেন। ইউটিউবে ঢুকলেন, কোনো একটা আইনের ক্লাস পাইছেন, করবেন। কেউ একটা সাজেশন দিয়েছে, করবেন। একটা প্রশ্ন দিয়েছে, অ্যান্সার দিয়েছে, কমেন্ট সেকশনে পড়বেন, পড়তে থাকবেন। এটাই আপনার সাজেশন। এবং আমি এই আজকে লাস্ট বলতেছি, মনে করেন আপনি ফৌজদারি কার্যবিধি রিভিশন দেবেন, এটা তো আমাদের পড়ানো শেষ। আপনি কি করবেন, 3 দিন টাইম নেবেন, আজকে থেকে 3 দিনের মধ্যে আমি ফৌজদারি রিভিশন দেব, এর ভিতরে অন্য কিছু পড়বো না, খালি ক্লাসটা করবেন, এটা তো আলাদা। আজ থেকে 3 দিন ফৌজদারি রিভিশন দেব। প্রথমে মেইন ধারাগুলো রিভিশন দিবেন, দিয়ে ওইটার এমসিকিউ পড়বেন, শুধু ফৌজদারির এমসিকিউ। এবং তারপরে ফৌজদারির যত প্রশ্ন আছে গাইডে, সেইটা একদিনে শেষ করবেন। তাহলে 3 দিনে মেইন আইন ধরলেন, একদিনে এমসিকিউ পড়লেন, একদিনে প্রশ্নগুলো পড়লেন, এইটা শেষ। এরপর অন্যটা ধরবেন। এইভাবে আপনি চর্চা করলেই আপনি পুরো আইনটা আয়ত্তে আসবেন। আর যে যে ধারাগুলো পড়েছে এটাই শর্ট সাজেশন, এটা প্র্যাকটিস করেন, হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। 1 থেকে 95 আমরা আয়ত্ত করে নিলাম রিল্যাক্সে। আগামী ক্লাসে সড়ক পরিবহন আইন শেষ করে দেওয়া হবে। প্রত্যেকে লাইভ ক্লাস উপস্থিত থাকবেন। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।